আমাদের আজকের গল্প সন্দেহ, কলমে বর্ষা ঘোষ। রান্নাঘরে তখন কড়াইয়ে মাছের ঝোল ফুটছিল। অন্যমনস্কভাবে গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়েছিল তৃষা। চোখ দুটো স্থির হয়েছিল ফুটতে থাকা ঝোলের দিকে, অথচ মনটা যেন অনেক দূরে কোথাও হারিয়ে গিয়েছিল। পেছন থেকে মানদার গলা শুনে হঠাৎ যেন সম্বিত ফিরল তার। বৌদিমণি, কি হলো গো? কিছু ভাবছো? আরে আরে, গ্যাসটা বন্ধ করো, দেখো ঝোলটা তো তলায় লেগে যাবে। চমকে উঠে তৃষা তড়িঘড়ি করে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিল। মানদা কিছুক্ষণ চুপ করে তৃষার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর নরম গলায় বলল, বৌদিমণি, তুমি বরং একবার বাপের বাড়ি থেকে ঘুরে এসো না। কাল থেকে তোমাকে কেমন অস্থির দেখাচ্ছে। তুমি গেলে আমি এদিকটা সামলে নেব, তোমাকে এত চিন্তা করতে হবে না। তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার খাবারটা দিয়েছ? অফিসে লেট হয়ে যাচ্ছে। দিচ্ছি তো, তুমি বসো। তড়িঘড়ি করে খাবার টেবিলে বেড়ে দিল মানদা। তারপর তৃষা নিজের জন্য একটু খাবার নিয়ে পাশে বসলো। তাকেও তো অফিসে বেরোতে হবে। খাওয়া শেষ করে অফিসে বেরোনোর আগে তৃষা আবার রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, মানদাদি, মাছের ঝোলটা হয়ে গেছে। তুমি বরং বাবুর জন্য একটু চিকেন স্টু বানিয়ে রেখো। জ্বর হয়েছে, মুখে কোনো রুচি নেই। তুমি বানিয়ে দিলে ও কিন্তু খেয়ে নেবে। তারপর একটু থেমে বলল, আর সময় মতো মাকে খাবারটা দিয়ে দিও। মানদা মৃদু হেসে বলল, তোমায় চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তেই অফিসে যাও। মানদার কথায় তৃষার বুকটা হালকা হয়ে গেল। এই মানুষটার উপর ভরসা করতে পারা যেন তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কিন্তু এই মানদাই যে একদিন তার জীবনে ঈশ্বরের পাঠানো দূতের মতো এসে দাঁড়িয়েছিল, সে কথা আজও তৃষা ভুলতে পারেনি। বিয়ের আগে তৃষার জীবন ছিল একেবারেই অন্যরকম। পোস্ট অফিসে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে সুনির্মলের সঙ্গে তার পরিচয়। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। দুজনেই তখন চাকরির চেষ্টাই করছিল। কিছুদিনের মধ্যেই তৃষার পোস্ট অফিসে এবং সুনির্মলের একটি স্কুলে চাকরি হয়ে যায়। দুই বাড়ির সম্মতি নিয়েই ধুমধাম করে তাদের বিয়ে হয়েছিল। তবে বিয়ের আগেই সুনির্মল তৃষাকে একটা কথা স্পষ্ট করে জানিয়েছিল, তার মা নমিতা দেবী দীর্ঘদিন ধরে অসুস্থ। কোনো রকমে হেঁটে বাথরুম পর্যন্ত যেতে পারেন। খাওয়া, ওষুধ, স্নান থেকে শুরু করে প্রায় সমস্ত কাজেই অন্যের সাহায্য দরকার। তৃষা সবটা জেনেই বিয়েতে রাজি হয়েছিল। সে ভেবেছিল দুজনেই চাকরি করে, সংসারের কাজে দুজনেই ভাগ করে নেবে, আর শাশুড়ির দেখাশোনার জন্য একজন মানুষ তো থাকবেই। বিয়ের পর প্রথম 3 মাস সত্যি কোনো সমস্যা হয়নি। সুনির্মল একজন মহিলাকে বাড়িতে রেখেছিল। তিনিই রান্নাবান্না করতেন, নমিতা দেবীর দেখাশোনা করতেন এবং বাড়ির টুকিটাকি কাজ সামলে দিতেন। কিন্তু 3 মাস পর হঠাৎ তা দেশের বাড়িতে গুরুতর সমস্যা দেখা দিল। বাধ্য হয়ে সেই হেল্পিং হ্যান্ড মেয়েটি কাজ ছেড়ে চলে যেতে হলো। সেই দিন থেকেই যেন তৃষার জীবনের আসল লড়াই শুরু হলো। একদিকে সকালে রান্না করা, বিকেল পর্যন্ত অফিস, অন্যদিকে বাড়ি ফিরে রান্না, ঘর পরিষ্কার, কাপড় ধোয়া, শাশুড়ির খাওয়ানো, ওষুধ দেওয়া, সবকিছু তার ওপর এসে পড়ল। এর মধ্যেই একদিন তৃষা জানতে পারল সে মা হতে চলেছে। খবরটা শুনে তার চোখে জল এসেছিল, আনন্দের জল, আবার ভয়েরও। কারণ সে জানতো সামনে তার দায়িত্ব আরো বাড়তে চলেছে। ছোটবেলাতেই তৃষা তার মাকে হারিয়েছিল। বাপের বাড়িতে বলতে একমাত্র বাবা। বাবাও বয়সের ভারে অনেকটাই দুর্বল। তাই নিজের কষ্টের কথা কাউকে বলার মতো মানুষ ছিল না তৃষা। প্রতিদিন একটু একটু করে মানসিকভাবে ভেঙে পড়ছিল সে। ঠিক তখনই তার জীবনে এলো মানদা। সেদিনও প্রতিদিনের মতো তৃষা মাছ কিনতে বাজারে গিয়েছিল। যে মহিলার কাছ থেকে সে প্রায়ই মাছ কিনত, সেই মহিলাকে এই 2 দিন ধরে দেখতে পাচ্ছিল না। তৃষার অদ্ভুত লাগছিল। মেয়েটি খুব ভালো ব্যবহার করত। তৃষা গেলেই হাসি মুখে মাছ এগিয়ে দিত। তাই হঠাৎ 2 দিন তাকে না দেখে তৃষার মনে প্রশ্ন জেগেছিল। তৃতীয় দিন বাজারে গিয়ে তৃষা দেখল মানদা আবার বসেছে। তৃষা কাছে গিয়ে বলল, আরে মানদা, আমি তো ভাবছিলাম তোমার কোনো অসুবিধা হয়েছে,
দুদিন তোমাকে দেখিনি। মানদা মুখ নিচু করে রইল। তৃষা লক্ষ্য করল তার চোখে জল। কি হয়েছে? তোমার অসুবিধা না হলে আমায় বলতে পারো। মানদা প্রথমে কিছু বলতে চাইছিল না, তারপর চোখ মুছতে মুছতে বলল, আর কি বলবো বৌদি, আমার কপালটাই খারাপ। ধীরে ধীরে মানদা তার জীবনের কথা তৃষাকে জানালো। তার স্বামী মদ খেত, প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়ি ফিরে তাকে মারধর করত। বস্তির ছোট্ট একটা ঘরে ছেলে নিয়ে কোনোরকমে দিন কাটতো তাদের। সেদিনও মদ খেয়ে এসে স্বামী তার সঙ্গে ঝগড়া করেছিল। সেই ঝগড়ার পর থেকেই লোকটা নিখোঁজ। কোথায় গেছে, বেঁচে আছে কিনা কিছুই জানে না মানদা। একটা ছোট ছেলেকে নিয়ে একা সংসার চালানো তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। এই মাছ বিক্রি করে যা পাই তাতে তো দুবেলা ভাত জোটে না বৌদি। ছেলেটাকে মানুষ করব কি করে সেটাই বুঝতে পারছি না। তৃষা সেদিন আর কিছু বলেনি, কিন্তু বাড়ি ফেরার পর সারা রাত মানদার কথাগুলো তার মাথায় ঘুরতে লাগলো। পরদিন বাজারে গিয়ে তৃষা মানদাকে বলল, মানদা, একটা কথা বলবো, কিছু মনে করো না যেন। বলো বৌদি। আমি এমন একজন মানুষ খুঁজছি যে সবসময় বাড়িতে থাকবে, আমার শাশুড়ি মায়ের দেখাশোনা করবে, ঘরের কাছেও একটু সাহায্য করবে। তুমি যেহেতু কাজ খুঁজছো, তুমি কি এই কাজটা করতে পারবে? মানদা যেন বিশ্বাসই করতে পারছিল না। আমি পারবো বৌদি, তুমি যদি আমাকে কাজটা দাও আমি মন দিয়ে করব। সেদিন থেকেই মানদা তার ছেলেকে নিয়ে তৃষাদের বাড়িতে চলে এলো। দোতলা বাড়ির নিচের তলায় একটি ঘর মানদা ও তার ছেলের জন্য ঠিক করে দিল তৃষা। তারপর থেকেই বদলে গেল তৃষার জীবন। মানদা ঘরের কাজ সামলাতে লাগলো, নমিতা দেবীর খাবার ওষুধের খেয়াল রাখলো। তৃষা অফিসে নিশ্চিন্ত মনে যেতে পারত। এমনকি তৃষার গর্ভাবস্থার পুরো সময়টাতেও মানদা তাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিল। তৃষার সন্তান জন্মানোর পরও রাত জেগে বাচ্চার কান্না শুনে ছুটে এসেছে মানদা। তৃষা যখন ক্লান্ত হয়ে পড়েছে তখন নিজের হাতে তাকে খাবার তুলে দিয়েছে। বছর কেটে গেছে, মানদার ছেলেটাও এখন ভালো স্কুলে পড়ে। তৃষার ছেলে বিল্টুর বয়স 5 বছর। মানদা এখন শুধু এই বাড়ির কাজের মানুষ নয়, এই পরিবারেরই একজন হয়ে উঠেছে। তৃষার কাছে সে যেন সত্যি ঈশ্বরের পাঠানো একজন মানুষ। কিন্তু গত কয়েকদিন ধরে তৃষার মন ভালো নেই। তার বাবা অসুস্থ, বারবার ফোন করে খবর নিচ্ছে, বাবার কাছে যেতে চায় সে। অথচ সুনির্মল যেন কোনো কথাই শুনতে চাইছে না। সুনির্মল বরাবরই একটু রাগী মেজাজের, সামান্য কথাতেও অশান্তি করে ফেলে। সেদিন রাতে তৃষা সাহস করে বলেছিল, বাবা খুব অসুস্থ, আমি একবার বাপের বাড়ি যেতে চাই। সুনির্মল সঙ্গে সঙ্গে বলে উঠেছিল, এখন যাওয়ার সময় নেই, আমার স্কুলে কাজের চাপ, তুমি গিয়ে কয়েকদিন থাকলে বাড়িটা কে সামলাবে? তৃষা অবাক হয়ে তাকিয়েছিল। তোমার মায়ের প্রতি যদি তোমার দায়িত্ব থাকে, তাহলে আমার বাবার প্রতিও তো আমার দায়িত্ব আছে। তোমার বাবা মায়ের দায়িত্ব নিতে আমি তো তোমাকে বাধা দিচ্ছি না, কিন্তু সবকিছুর একটা সময় আছে। আমার বাবার অসুস্থ হওয়ারও কি একটা সময় বেছে নিতে হবে? কথাটা বলেই তৃষার চোখে জল চলে এসেছিল। সুনির্মল রাগে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সেই রাত থেকেই তৃষার মনটা আরো ভারী হয়ে আছে। আর আজ সকালে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে থাকতে বাবার কথা মনে পড়েই চোখের জল আটকে রাখতে পারেনি সে। মানদা সবটাই বুঝেছিল, তাই বলেছিল, তুমি বরং একবার বাপের বাড়ি থেকে ঘুরে এসো। তৃষা জানত মানদা থাকলে বাড়ির কোনো চিন্তা নেই, কিন্তু তার আসল চিন্তা ছিল অন্য জায়গায়। সুনির্মল কি তাকে সত্যিই বুঝতে চাইছে না? যে মানুষটির জন্য সে নিজের সমস্ত স্বপ্ন, নিজের স্বাচ্ছন্দ্য, এমনকি নিজের বাবার কাছ থেকেও দূরে থেকেছে, সেই মানুষটি আজ তার বাবার অসুস্থতার সময় পাশে দাঁড়াতে চাইছে না। অফিসে যাওয়ার আগে দরজার কাছে দাঁড়িয়ে তৃষা একবার পিছন ফিরে তাকালো। মানদা তখন বিল্টুর জন্য টিফিন গুছিয়ে দিচ্ছে। মনে হলো এই বাড়িতে তার হয়ে কেউ একজন সত্যি আছে, কিন্তু সেই মানুষটি তার স্বামী নয়। আর ঠিক তখনই টেবিলের উপর রাখা সুনির্মলের ফোনে একটা মেসেজ এলো। তৃষা ফোনের স্ক্রিনে চোখ পড়তেই থমকে গেল। মেসেজটা ছিল এমন একজন মানুষের কাছ থেকে যার নাম সে বহু বছর ধরে ভুলে থাকার চেষ্টা করেছে।
আর সেই একটি মেসেজই যে তৃষার সাজানো সংসারের ভিতটা নাড়িয়ে দিতে চলেছে, তখনও সে তা জানত না। সুনির্মল তৃষার কথাগুলো শুনে ছেলের বইয়ের দিকে তাকিয়ে রইল, যেন তৃষার চোখের দিকে তাকানোর সাহসটুকুও তার নেই। তৃষা ধীরে ধীরে কফির কাপটা টেবিলের ওপর রেখে বলল, আমি তোমাকে কোনোদিন অকারণে সন্দেহ করিনি সুনির্মল, কিন্তু গত কয়েকদিন ধরে তোমার আচরণ আমাকে বাধ্য করছে প্রশ্ন করতে। ওই মেসেজটা কে করেছিল? আর সেদিন তুমি অফিসের দিকে না গিয়ে কোথায় গিয়েছিলে? সুনির্মল এবার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, বিল্টু, তুমি একটু পাশের ঘরে গিয়ে পড়ো তো বাবা। বিল্টু বই হাতে নিয়ে চলে গেল। ঘরে তখন শুধু তৃষা আর সুনির্মল। সুনির্মল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সবকিছুর উত্তর এখন দেওয়া সম্ভব না। তৃষার বুকটা কেঁপে উঠল। কেন? কারণ কিছু সত্যির সময়ের আগে জানলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। আমার জন্য? সুনির্মল কোনো উত্তর দিল না। তৃষা এবার একটু কাছে এসে বলল, 5 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি, তোমার সুখে দুঃখে পাশে থেকেছি, তোমার মাকে নিজের মায়ের মতো দেখেছি। আমাদের একটা সন্তান আছে। তুমি যদি কোনো সমস্যায় থাকো, আমি তোমার পাশে দাঁড়াবো, কিন্তু তুমি যদি আমাকে অন্ধকারে রাখো, তাহলে আমি কিভাবে তোমার পাশে দাঁড়াবো? সুনির্মল তৃষার দিকে তাকালো, তার চোখে ক্লান্তি। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তুমি আমাকে অন্ধকারে রেখে আরো বেশি কষ্ট দিচ্ছ। কথাটা শুনে সুনির্মল মাথা নিচু করল। তারপর হঠাৎ বলল, তুমি কি সত্যি জানতে চাও? তৃষার বুকের ভেতরটা ধক করে উঠল। হ্যাঁ। সুনির্মল কিছু বলার আগেই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে কার নাম ভেসে উঠেছে তৃষা স্পষ্ট দেখতে পেল না, কিন্তু সুনির্মলের মুখের রং মুহূর্তেই বদলে গেল। সে ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল। তৃষা দূর থেকে দাঁড়িয়ে সব দেখল। সুনির্মল খুব নিচু গলায় বলছিল, এখন না, আমি অফিসে পৌঁছে তোমাকে ফোন করছি। একটু থেমে বলল, না, ও কিছু জানে না। তৃষার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও কিছু জানে না? কি জানে না সে? কার কথা বলছে সুনির্মল? সুনির্মল অফিসে চলে যাওয়ার পর তৃষা অনেকক্ষণ চুপ করে বসে রইল। তার মনে হচ্ছিল সে যেন নিজের সংসারের মধ্যেই একজন অপরিচিত মানুষ হয়ে গেছে। 2 দিন আগের কথা। যেহেতু তৃষা সুনির্মলকে সন্দেহ করছিল, সেই কারণে তৃষা সুনির্মল অফিসে যাওয়ার পথে তার পিছু নিয়েছিল। সুনির্মল যখন ট্যাক্সি ধরল, তৃষাও অন্য একটি ট্যাক্সি ধরে সুনির্মলের পিছু নিল। কিছুটা এগোনোর পর তৃষা দেখল সুনির্মল তার অফিসের দিকে যাচ্ছে না, তাই তার সন্দেহ আরো বেড়ে গেল। মোটামুটি আধ ঘন্টা যাওয়ার পর একটা গলির রাস্তার সামনে ট্যাক্সিটা দাঁড়ালো। ট্যাক্সি থেকে নেমে সুনির্মল সেই গলির রাস্তা ধরে যেতে শুরু করলো। তৃষা সেইটা দেখে তার পিছনে লোক। কিছুক্ষণ পর দেখলো একটা একতলা বাড়িতে সুনির্মল গিয়ে ঢুকলো। তৃষা দূর থেকে যেটুকু দেখতে পেয়েছে, একটি বাচ্চা মেয়ে রয়েছে বাড়িতে। একজন অবিবাহিতা মহিলা দরজা কি করলো। যে বাড়িটায় সুনির্মল গিয়েছিল, সেই দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। অসুস্থ মেয়েটি আর সুনির্মলের অস্বস্তিকর নিরাপত্তা। মেয়েটি কি সুনির্মলের পরিচিত, নাকি আরো গভীর কোনো সম্পর্ক রয়েছে? তৃষা নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছিল, হয়তো কোনো অসহায় মানুষকে সাহায্য করছে সুনির্মল, হয়তো মেয়েটি তার কোনো পুরনো পরিচিতের সন্তান, হয়তো কোনো পারিবারিক সমস্যায় পড়েছে। কিন্তু তাহলে এত গোপনীয়তা কেন? আর সেই মেসেজটাই বা কি? দুপুরের দিকে মানদা রান্নাঘর থেকে এসে বলল, বৌদিমণি, তুমি আজ অফিসে যাওনি? না। শরীর খারাপ? তৃষা একটু হেসে বলল, না মানদা, মনটা ভালো নেই। মানদা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সুনির্মল বাবুকে নিয়ে কিছু হয়েছে? তৃষা চমকে তাকালো। তুমি বুঝতে পারছো? মানদা দীর্ঘশ্বাস ফেলল। সংসারে যারা প্রতিদিন মানুষের মুখ দেখে, তাদের চোখ অনেক কিছু বুঝে যায় বৌদিমণি। তৃষা আর নিজেকে সামলাতে পারল না। মানদা, তোমার কি মনে হয় সুনির্মল আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে? মানদা কিছুক্ষণ চুপ করেই রইল। তারপর বলল, আমার মনে হয় লুকাচ্ছে, কিন্তু কি লুকাচ্ছে সেটা আমি জানি না। তুমি কি কিছু দেখেছো? না। তবে একটা কথা বলি, তুমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না।
তৃষা মাথা নাড়ল। আমিও সেটাই চাই, সত্যিটা নিজের চোখেই দেখতে চাই। সন্ধ্যার দিকে সুনির্মল বাড়ি ফিরল। আজ তার হাতে একটা খাম ছিল। ঘরে ঢুকে সে খামটা আলমারির ভেতর রেখে দিল। তৃষা দূর থেকে সেটা লক্ষ্য করল, কিন্তু কিছু বলল না। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তৃষার চোখে ঘুম এলো না। সুনির্মল পাশ ফিরে শুয়ে আছে, তার ফোনটা বালিশের পাশে। হঠাৎ ফোনে মেসেজ এলো। সুনির্মল ঘুমের মধ্যে হাত বাড়িয়ে ফোনটা নিল। তৃষা চোখ বন্ধ করেই রইল। কিছুক্ষণ পর সুনির্মল উঠে বারান্দায় চলে গেল। তৃষা এবার ধীরে ধীরে উঠে বসল। তার মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটবেই। কিছুক্ষণ পর সুনির্মল ঘরে ফিরে এসে আলমারি খুলল, খামটা বের করল। তৃষা চোখের কোণ দিয়ে তাকিয়ে দেখল সুনির্মল খামের ভেতর থেকে একটা কাগজ বের করেছে। কাগজটা পড়তে পড়তে তার চোখে জল এসে গেল। তারপর খুব আস্তে করে বলল, আর কতদিন? তৃষার বুক কেঁপে উঠল। সুনির্মল কাগজটা আবার খামে ঢুকিয়ে রাখল, কিন্তু আলমারি বন্ধ করার সময় একটি ছোট কাগজ মেঝেতে পড়ে গেল। সুনির্মল সেটা খেয়াল করল না। সে বিছানায় ফিরে এসে শুয়ে পড়ল। তৃষা কিছুক্ষণ অপেক্ষা করে ধীরে ধীরে বিছানা থেকে নামল। মেঝে থেকে কাগজটাও তুলে নিল। অন্ধকারে মোবাইলের আলো জ্বালিয়ে কাগজটার দিকে তাকাতেই তার চোখ স্থির হয়ে গেল। কাগজে লেখা, রোগীর চিকিৎসার জন্য অভিভাবকের সম্মতি প্রয়োজন। নিচে একটা নাম। তৃষা নামটা পড়ে আরো এক অবাক হয়ে গেল। এটা সেই অসুস্থ মেয়েটির নাম। কিন্তু সুনির্মল কেন তার চিকিৎসার অভিভাবক? তৃষার হাত কাঁপতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে সুনির্মলের গলা, তুমি আমার আলমারি খুলেছিলে? তৃষা ঘুরে দাঁড়ালো। সুনির্মল দরজার কাছে দাঁড়িয়ে, তার চোখে এবার রাগের সঙ্গে ভয়ও স্পষ্ট। তৃষা কাগজটা শক্ত করে ধরে বলল, এটা কি? সুনির্মল কিছু বলল না। ওই মেয়েটাকে? নীরবতা। কেন তুমি তার চিকিৎসার দায়িত্ব নিয়েছ? সুনির্মল এবার চোখ বন্ধ করল। তারপর ধীরে ধীরে বলল, তৃষা, তুমি যা ভাবছো সেটা নয়। তৃষার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। তাহলে কি? সুনির্মল উত্তর দেওয়ার আগেই বাইরে থেকে মানদার গলা শোনা গেল, বৌদিমণি, কিছু সমস্যা হয়েছে? নিচ থেকে আপনাদের গলা পেলাম। তৃষা বলল, মানদাদি, কোনো সমস্যা হয়নি। মানদা চলে যাবার পর সুনির্মল তৃষাকে বলল, ঘুমিয়ে পড়ো, আর এসব বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। তৃষা বলল, তুমি আমার কাছ থেকে পুরো ব্যাপারটাই লুকিয়ে যাচ্ছ, আর আমাকে বলছো চিন্তা করার দরকার নেই। সুনির্মল কোনো কিছু না বলে ব্যালকনিতে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সুনির্মলের জীবনে 5 বছর আগের সেই ঘটনা কি, যার ছায়া আজও তাদের সংসারের ওপর পড়ে আছে? আর সেই অসুস্থ মেয়েটি বা কে? সুনির্মলের মুখের দিকে তাকিয়ে তৃষা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, 5 বছর আগে কি হয়েছিল সুনির্মল? আজ আমাকে সব জানতে হবে। সুনির্মল চুপ করে দাঁড়িয়ে রইল। মানদাও দরজার কাছে দাঁড়িয়েছিল। পরিস্থিতি বুঝে সে ধীরে ধীরে সরে যেতে চাইলে তৃষা বলল, মানদাদি, তুমি থেকো, আজ আর কিছু লুকোনোর দরকার নেই। সুনির্মল একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে পড়ল। তৃষা, তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয়। তৃষার চোখে জল। তাহলে এতদিন আমাকে এই সত্যিটা বলনি কেন? কারণ আমি ভয় পেয়েছিলাম। কিসের ভয়? সুনির্মল কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তারপর বলল, তোমাকে হারানোর ভয়। তৃষা অবাক হয়ে তাকালো। সুনির্মল ধীরে ধীরে বলতে শুরু করলো, আমাদের বিয়ের কয়েক মাস আগে আমি একটা দুর্ঘটনা ঘটতে দেখেছিলাম। রাস্তার পাশে একটা গাড়ি উল্টে গিয়েছিল। গাড়ির ভেতরে ছিল একজন মহিলা আর তার ছোট মেয়ে। মহিলাটি ঘটনাস্থলেই মারা যান। মেয়েটা গুরুতর আহত হয়েছিল। তৃষার বুকটা কেঁপে উঠল। তারপর মেয়েটার কোনো আত্মীয় ছিল না। হাসপাতালে ওর চিকিৎসার জন্য একজন অভিভাবকের প্রয়োজন ছিল। তখন আমি নিজে বাবার পরিচয় দিয়ে ওর দায়িত্ব নিই। তৃষা স্তব্ধ হয়ে শুনছিল। কিন্তু তুমি আমাকে কিছু বলনি। তখন তোমার সঙ্গে আমার বিয়ের কথা চলছিল। তুমি যদি জানতে যে আমি প্রতি মাসে একটা অচেনা মেয়ের চিকিৎসার খরচ দিই, ওর দায়িত্ব নিই, তাহলে তুমি কি ভাববে জানতাম না, তাই তোমাকে কিছু জানাইনি।
তৃষা ধীরে ধীরে বলল, সেই মেয়েটি কি ওই বাড়িতে থাকে? হ্যাঁ। আর তার মা? সুনির্মল মাথা নাড়ল। ও নিজের মা নয়। দুর্ঘটনার পর হাসপাতালে যে নার্স তোকে দেখাশোনা করতেন, সেই মহিলাই পরে মেয়েটাকে নিজের বাড়িতে নিয়ে যান। তখন থেকেই আমি ওদের সাহায্য করে আসছি। তৃষার চোখে জল চলে এলো। তাহলে ওই মেয়েটা এত অসুস্থ কেন? সুনির্মল কাপা গলায় বলল, দুর্ঘটনার পর ওর শরীরে অনেক সমস্যা তৈরি হয়েছিল। এখন আবার একটা বড় অস্ত্রোপচার দরকার। সেই কারণেই আমি এতদিন ধরে টাকা জোগাড় করছি। তৃষা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কিন্তু মেসেজে লেখা ছিল এতদিন যা লুকিয়েছ এবার সবকিছু জানানো দরকার। আর আজ আবার বলা হলো 5 বছর আগের কথার সামনে প্রকাশ করে দেব। সেটা কি? সুনির্মল এবার চোখ মুছল, কারণ ওই দুর্ঘটনাটা শুধু একটা দুর্ঘটনা ছিল না। তৃষা থমকে গেল। মানে? যে গাড়িটা দুর্ঘটনার শিকার হয়েছিল সেটা আমার গাড়ি ছিল। ঘরে যেন হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। তৃষা অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, তোমার গাড়ি? হ্যাঁ, সেদিন আমি গাড়ি চালাচ্ছিলাম, ব্রেক ফেল করেছিল। আমি প্রাণে বেঁচে যাই, কিন্তু যেই গাড়ির সঙ্গে ধাক্কা লাগে সেই গাড়িতে ওই মহিলা এবং তার মেয়ে ছিল। পুলিশ তদন্ত করেছিল, গাড়ির ব্রেকের সমস্যা প্রমাণিত হয়েছিল। আমার বিরুদ্ধে কোনো অভিযোগও প্রমাণিত হয়নি, কিন্তু আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারিনি, তাই মেয়েটার দায়িত্ব নিয়েছিলাম। তৃষার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তাহলে আমাকে বিয়ে করার সময়ও তুমি এই কথাটা লুকিয়েছিলে? হ্যাঁ, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। সুনির্মল মাথা নিচু করল। জানি। তৃষা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি আমাকে বিশ্বাস করোনি। তুমি ভেবেছিলে সত্যিটা জানলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। সুনির্মল কোনো উত্তর দিল না। তৃষা এবার ধীরে ধীরে বলল, কিন্তু তুমি জানো না, মিথ্যে না বলেও অনেক কিছু লুকিয়ে রাখা যায়, আর সেই লুকিয়ে রাখাটাই একজন মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। মানদার চোখে জল এসে গিয়েছিল। সে বলল, বৌদিমণি, সুনির্মল বাবু ভুল করেছে, কিন্তু ও যে মেয়েটা দায়িত্ব নিয়েছে সেটা খারাপ কাজ নয়। তৃষা মানদার দিকে তাকিয়ে মৃদু মাথা নাড়ল। আমি জানি মানদা। তারপর সুনির্মলের দিকে তাকিয়ে বলল, আমি তোমার ওপর রাগ করেছি, সন্দেহ করেছি, ভেবেছি হয়তো অন্য কোনো সম্পর্ক আছে, কিন্তু এখন বুঝতে পারছি সত্যিটা অন্যরকম। সুনির্মল চোখ তুলে তাকালো। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? তৃষার সঙ্গে সঙ্গে উত্তর দিল, না। কিছুক্ষণ পর বলল, ক্ষমা করা এত সহজ নয়, তবে তোমার সঙ্গে এই সমস্যার মোকাবিলা করতে আমি পাশে থাকব, কারণ ওই মেয়েটার তো কোনো দোষ নেই। সুনির্মলের চোখ ভিজে গেল। তৃষা তৃষা হাত তুলে তাকে থামিয়ে দিল। একটা শর্ত আছে। কি? আজ থেকে আমার কাছ থেকে কিছু লুকাবে না, যত কঠিন সত্যিই হোক আমাকে বলবে। সুনির্মল মাথা নাড়ল। কথা দিচ্ছি। পরদিন তৃষা নিজেই সুনির্মলের সঙ্গে সেই পুরনো বাড়িতে গেল। দরজা খুললেন সেই মহিলা। তৃষাকে দেখে তিনি প্রথমে অপ্রস্তুত হয়ে গেলেন। আপনি? তৃষা শান্ত গলায় বলল, আমি তৃষা, সুনির্মলের স্ত্রী। ঘরের ভেতরে গিয়ে দেখল বিছানায় মেয়েটি শুয়ে আছে, মুখটা খুব ফ্যাকাশে। তৃষা তার পাশে গিয়ে বসল। মেয়েটি দুর্বল চোখে তাকালো। আপনি কে? তৃষা মৃদু হেসে বলল, আমি সুনির্মলের স্ত্রী। মেয়েটির চোখে জল এসে গেল। উনি খুব ভালো মানুষ, আমার জন্য এত কিছু করেছেন। তৃষা তার হাতটা ধরে বলল, এখন থেকে আমিও তোমার পাশেই থাকবো। মেয়েটি অবাক হয়ে তাকিয়ে রইল। সুনির্মল দরজার কাছে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে তখন স্বস্তির জল। কয়েক সপ্তাহ পর মেয়েটির অস্ত্রোপচার হলো। সুনির্মল তার সাধ্যমতো সব খরচ করলো। তৃষাও নিজের সঞ্চয় থেকে সাহায্য করলো। অস্ত্রোপচারের পর মেয়েটির অবস্থা ধীরে ধীরে ভালো হতে শুরু করলো। একদিন বাড়ি ফিরে তৃষা দেখল সুনির্মল বিল্টুকে পড়াচ্ছে। বিল্টু হঠাৎ বলল, বাবা, তুমি কি সত্যি ওই দিদিকে বাঁচিয়েছ? সুনির্মল একটু থেমে বলল, আমি শুধু চেষ্টা করেছি বাবা। তৃষা দূর থেকে শুনে মৃদু হাসল। তার মনে হলো সংসারে ভালোবাসা শুধু সুখের দিনে পাশে থাকার নাম নয়, কখনো কখনো প্রিয় মানুষটির ভুল, তার অতীত, তার অপরাধবোধ, সবকিছুর পাশে দাঁড়িয়ে সত্যিটাকে মেনে নেওয়া ভালোবাসা। এরপর থেকে সেই মেয়েটি তৃষা এবং সুনির্মলের সঙ্গেই থাকতে শুরু করলো, এবং তৃষা বিল্টুকে পরিচয় করালো তার নিজের দিদি হিসাবে। একটা সময় যে বাড়িটাকে তৃষার কাছে শুধু দায়িত্বের বোঝা মনে হয়েছিল,
সেই বাড়িটাই যেন আবার নতুন করে সংসার হয়ে উঠল। আর তৃষা বুঝল, কিছু সত্যি মানুষকে কাঁদায়, কিছু সত্যি মানুষকে ভেঙে দেয়, কিন্তু সেই সত্যিটা যদি ভালোবাসার বিশ্বাসের সঙ্গে গ্রহণ করা যায়, তাহলে ভাঙা সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগতে পারে। সুনির্মলের ফোনে আসা সেই রহস্যময় মেসেজের উত্তর অবশেষে মিলেছিল, কিন্তু তার চেয়েও বড় উত্তর পেয়েছিল তৃষা নিজের মনে। সন্দেহ নয়, সম্পর্ক টিকিয়ে রাখে সত্যি কথা আর বিশ্বাস। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।